আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। খলিলুর রহমান তো শেষ পর্যন্ত এসে পৌঁছালেন কালকে। অজিত দোভালের সঙ্গে তার নৈশভোজও হয়েছে, সে খবরও আমাদের কাগজে বেরিয়েছে। এবং হাসি ঠাট্টা উষ্ণ পরিবেশে কিন্তু কথাবার্তা হয়েছে। এখন সব গোলাপ ফুল আপনারা দেখবেন তার কাঁটা থাকে। ওই হাসি ঠাট্টা পরিবেশের মধ্যে নৈশভোজ করতে করতে যে কথাগুলো খলিলুর রহমানকে অজিত দোভাল বলেছেন, তার কোনোটারই তো সন্তোষজনক উত্তর খলিলুর রহমান দিতে পারেন। খলিলুর রহমানের ইতস্ততা বোধ দেখে তখন অজিত দোভাল বলেন যে থাক, এই প্রশ্নের উত্তর আমায় দিতে হবে না, প্রশ্নের উত্তরগুলো আপনি জমা করে রাখুন, কাল যখন বিদেশ মন্ত্রীর সঙ্গে আপনার বৈঠক হবে তখন জবাবটা ঠিক করে নেবেন বলে আবার হাসি ঠাট্টা হয়। এখন আমি বলেছিলাম যে দুজনের মধ্যে নৈশভোজ হবে, কিন্তু পরবর্তীকালে রাত্রিবেলা আমি জানতে পারি সেখানে সমস্ত আমাদের সেন্ট্রাল এজেন্সি চিফ যারা আছে তারাও ওই নৈশভোজে আমন্ত্রিত ছিলেন। আপনাদেরকে হুমায়ুন যে ছিলেন, গেছিলেন, বিশেষ উপদেষ্টা নাকি নিরাপত্তা উপদেষ্টা, তিনিও গেছিলেন। নিরাপত্তা উপদেষ্টা নাকি আমি পরে খবরের কাগজে দেখছি, তিনিও গেছিলেন। তো তাই বললাম, গোলাপের মধ্যে গোলাপ দেখতে সুন্দর, গন্ধ পাবেন, ভালো সুগন্ধ ছড়াবে, কিন্তু গোড়ায় কাঁটা রয়েছে। আমি বলেছিলাম না, অস্বস্তির মধ্যে ফেলবে এই শিরিন শারমিনের গ্রেপ্তারি, ঠিক তাই হলো। আজকে আমাদের কাগজে একটা খবর বেরিয়েছে, খবরটা আপনাদেরকে দেখাই। দিল্লি পৌঁছালেন খলিলুর। তেল আর জলে গুরুত্ব, আমি যেটা বলেছিলাম, তেল চাই, জল চাই, খাবার চাই, অমুক চাই, তমুক চাই, সব চাই। বিনিময় কি? বিনিময় কিছু নেই, লবডঙ্কা। তো কাগজ আগে কি লিখছে আগে শুনুন, আমি কালকে যা যা বলেছিলাম তার সঙ্গে মেলে কিনা। আমি শুধু চুম্বক অংশটুকু পড়ছি। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে আগামীকাল দুপুরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ছাড়াও ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে বৈঠক করবেন খলিলুর। ইউনুস জমানে ভারত বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কের তলানিতে ঠেকেছিল, তবে তারেকের অধীনে বাংলাদেশ ফের ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়তে আগ্রহী বলে জানানো হয়েছে। বর্তমানে ভারত দিয়ে তৃতীয় দেশে পণ্য রপ্তানি করতে পারছে না বাংলাদেশ, এ নিয়ে স্থলবন্দর, আমি বলছি ট্রান্সশিপমেন্ট, মনে রাখবেন, ট্রান্সশিপমেন্ট স্থলবন্দর দিয়ে বাংলাদেশে কিছু পণ্য ভারতে রপ্তানি করতে পারছে না বাংলাদেশ, এই নিয়ে বেশ কিছু চাপে রয়েছে ঢাকা। পাশাপাশি পশ্চিম এশিয়ায় যুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে তেলের সংকট দেখা দিয়েছে, সেই পরিস্থিতিতে ভারতের কাছ থেকে সাহায্য চায় বাংলাদেশ, মানে তেল। আর যেটা আমি বলিনি সেটা হচ্ছে ভিসা চালুর বিষয়টা নিয়ে আলোচনা হবে খলিলুরের সঙ্গে। প্রসঙ্গত, বাংলাদেশের বিদেশ মন্ত্রক একটি পোস্ট করে জানিয়েছে ভারতের বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা, স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীলতা, ধারাবাহিকতা, উন্নয়নের উপরে গুরুত্ব দেওয়া হবে। সহযোগিতার ফলপ্রসূ ক্ষেত্রে যেগুলো আরো ফলপ্রসূ এবং টেকসই করে তোলা যায় তার ভিত্তি রচনার চেষ্টা করবে খলিলুরের সেই সফর। বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশেষ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও থাকছে সেই সঙ্গে। আচ্ছা, বিদেশ বিষয়ক উপদেষ্টা সূত্রের খবর, সন্ধ্যায় নয়াদিল্লি পৌঁছানোর পর খলিলুর নৈশভোজে মিলিত হয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। নৈশভোজে কিন্তু উভয়ের মধ্যে আঞ্চলিক এবং কৌশলগত রাজনীতি পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে খবর। প্রসঙ্গত, খলিলুরের ভারত সফরের ঠিক আগে গঙ্গার জলবন্টন চুক্তি, মনে রাখবেন কাল বলেছিলাম, তিস্তা মহাপ্রকল্প নিয়ে দুদেশের সদস্য নিয়ে তৈরি হওয়া একটি টেকনিক্যাল কমিটি কাজ শুরু করেছিল, যেটা থমকে ছিল, সেটা আবার নতুন করে চালু করার উনি অনুরোধ করেছেন। পাশাপাশি বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেছেন, ভারত এবং বাংলাদেশের মধ্যে জলসম্পদ বিষয়ক পরিকাঠামো নিজস্ব মেকানিজম ইতিমধ্যেই রয়েছে, সেটি সম্ভবত শীঘ্রই কাজ করবে।
মানে আর কোনো এ নেই, শীঘ্রই হয়তো কাজ করবে, তারপরে তো যেগুলো হয় সেগুলো আর না পড়লেও চলবে, আপনার না জানলেও চলবে। এখন মুদ্রা ব্যাপারটা কি দাঁড়ালো? নৈশভোজ হলো, কথাবার্তা হলো, আলোচনা হলো, যা আলোচনা আমি বলেছিলাম সেগুলি দেখলেন, সেই আলোচনা হলো। জল চাই, তেল চাই, পণ্যটা এখানে লেখেনি কেন আমি জানি না। পণ্য চেয়েছে, মানে খাদ্য পণ্য, শস্য রপ্তানি এবং তুলা, সেটা কেন লেখেনি আমি জানি না, হয়তো বাদ পড়ে গেছে, এডিটের সময় হয়তো বাদ পড়ে যায় অনেক সময়। তো এসব নিয়ে তো আলোচনা হয়েছে। এবার একটা প্রশ্ন যেটা আমাদের অজিত দোভাল যেটা খলিলুরকে করেছেন, সেই একটা প্রশ্নে খলিলুর পুরো উল্টে গেছে। খলিলুরের কিছু বলার ছিল না। খলিলুর তাকে অজিত দোভাল বলেন, দেখুন আপনারা যতই চেপে যান, এই শারমিন চৌধুরীকে অ্যারেস্ট করার, শিরিন শারমিনকে অ্যারেস্ট করার ব্যাপারে আপনাদের যে কাজকর্ম, তাতে কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে যে যমুনাতেই আছে, ইউনূসের জায়গায় মুখ বদল হয়ে সেখানে তারেক রহমান বসেছেন। এজেন্ডা এক এবং অভিন্ন। কি এজেন্ডা? সেটা হচ্ছে ভারত বিরোধিতা, ভারতের সঙ্গে সম্পর্ক নয়। এই শারমিন চৌধুরী যে আপনারা যে 18ই অক্টোবর সেনানিবাস থেকে তুলে নিয়ে গিয়ে কুমিল্লার একটি গেস্ট হাউসে রেখেছিলেন, সেটা কিন্তু আমরা জানি। যদি আপনাদের সৎ উদ্দেশ্য থাকতো, তাহলে পরে আপনারা কি করতেন? সরকার গঠনের পর তাকে ছাড়িয়ে দিয়ে, তাকে আদালত থেকে তাকে জামিন করিয়ে তাকে ছেড়ে দিতে পারতেন। ওই মহিলা কিন্তু স্পিকার, তিনি কোনো স্পিকার যেরাম, তিনি কোনো মানে সুপারিশ করতে পারেন না, তিনি কোনো আদেশও করতে পারেন না। আপনাদের দেশের সংবিধান আমার পড়া আছে, আমার দেশের সংবিধানও পড়া আছে, সব দেশের সংবিধান মোটামুটি আমার পড়া আছে। আমি বলছি না আপনাকে এখন উত্তর দিতে, মানে উনি যা বলেছেন আমি বলছি না আপনাকে এখন উত্তর দিতে। তারপর বলে একা একা সবাইকে জিজ্ঞেস করেন, এনআইএ থেকে শুরু করে সেন্ট্রাল আইবি পর্যন্ত যারা যারা কর্তারা ছিলেন, আপনারা বলুন কে কি জানেন বাংলাদেশ সম্পর্কে। সব এক এক করে মুখ খুলতে শুরু করে দেন। এটা 10 মিনিট চলার পর মানে তখন মানে আন্তরিকতা বজায় আছে, কিন্তু বললাম না কাঁটাটা হাসতে হাসতে কথা হচ্ছে, কিন্তু কাঁটাটা কিন্তু বিঁধছে খলিলুরের বুকে। যে তাহলে পরে আপনারা বলুন যে ভারত কেবল দিয়ে যাবে, যে প্রশ্ন আমি গতকালকে করেছিলাম, যে ভারত কেবল দিয়ে যাবে, ভারতের চাওয়া কি ছিল? ভারতের চাওয়া ছিল দুটো সিম্পল, টাকা নয়, পয়সা নয়, কিছু নয়। চাওয়া ছিল একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশ, সকলের অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ গড়ে তোলা, শেখ হাসিনার দলকে নিষিদ্ধকরণ থেকে বের করে আনা এবং তাকে নিঃশর্তে মুক্তি দেওয়া আদালতের মাধ্যমে, এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা। এই তো বাংলাদেশ চেয়েছে, বাংলাদেশের কাছে চেয়েছিল। আপনারা বলুন, আজকে 1.5 মাস হয়ে গিয়েছে, 1.5 মাসের মধ্যে আপনারা কি করেছেন? আপনাদের যে এজেন্ডা, সেই এজেন্ডা কিন্তু বাস্তবায়ন, যেটা ইউনূস করতে পারেনি, সেটার আপনারা বাস্তবায়ন করে চলেছেন। নইলে ইউনূসের আমলে বন্দি করা শিরিন শারমিনকে আপনারা এনে আবার ওইভাবে আদালতে তুলে তাকে হেনস্থা নাও করতে পারতেন, যদি আপনাদের পজিটিভ চিন্তা ভাবনা ছিল। তখন খলিলুর খুব আমতা করেন। সেই সময়তে তিনি বলেন আমায় উত্তর দিতে হবে না, আপনি ভাবুন, আপনি বরং ডেজার্ট খান আর ভাবুন, কালকে আমাদের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্করের সঙ্গে যখন আপনার কথা হবে, তখন এই উত্তরগুলো পারলে আপনি দিয়ে দেবেন। তখন খলিলুর চুপ, নিস্তব্ধতা, তারপর যথারীতি হাসি ঠাট্টার মধ্যে দিয়ে আবার উষ্ণ পরিবেশ ফিরিয়ে এনে নৈশভোজ শেষ হয়। এই হচ্ছে কালকে খলিলুর রহমান এবং অজিত দোভালের কথাবার্তার নির্যাস, যেটা আপনাদেরকে আমি বলে দিলাম। এখন জানতে হবে আমাকে, মানে আমাদেরকে সবাই জানতে হবে
যে কুমিল্লার কোন গেস্ট হাউসে, সরকারি কোন গেস্ট হাউসে তাকে একবার গৃহবন্দী করে রাখা হয়েছে। বেশি প্রশ্ন, উত্তর বেশি হয়নি। তাদের প্রস্তাব 5 দফা 6 দফা প্রস্তাব, ওই তেল ফেলতে সহ পণ্য সহ ভিসা হ্যান ত্যান, আর কি বলে আমাদের স্থলবন্দরগুলোকে ব্যবহার করতে দেওয়া, তুলা রপ্তানি, সমস্ত কিছু, এই সমস্ত কথাবার্তার মধ্যে দিয়ে আবার শেষ হয়। এর বেশি আর কিছু আমি জানতে পারিনি। তৌফিক ভাই, আন্তর্জাতিকভাবে কেউ কিছু করে কিনা এটা সম্পূর্ণ নির্ভর করে আপনি আন্তর্জাতিক এই জিনিসগুলোকে আপনি নিজে ম্যানিপুলেট করতে পারেন কিনা। এইসব ম্যানিপুলেশনের জায়গায় বা এই ধরনের পাবলিক রিলেশনসের জায়গায় আওয়ামী লীগ অতিশয় দুর্বল। এই ব্যাপারে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী হলো জামাত এবং দ্বিতীয় শক্তিশালী হলো বিএনপি। ফলে আমি মনে করি না এগুলোর কারণে শিরিন শারমিনকে নিয়ে কেউ হয়তো বলতে পারে ব্যক্তিগতভাবে যাদের পরিচয় টরিচয় আছে, বাট এটা না, মিডিয়াতেও তো আসছে, আন্তর্জাতিক মিডিয়া, বিবিসি টিবিসি সহ সব জায়গায় তো আসছে, সেগুলো তাদের নজরে আসবে না? আসবে, কিন্তু খবর হওয়া এক জিনিস, আর সত্যিকার অর্থে এটাকে আপনার একটা ইন্টারন্যাশনাল ইস্যু করা বা সরকারের উপর এক ধরনের চাপ সৃষ্টি করা, সেগুলো হওয়ার সম্ভাবনা খুব বেশি আমি দেখি না। তৌফিক ভাই, এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে এবং আওয়ামী লীগের বিশেষ করে কর্মীরা বিশ্বাস করে যে আওয়ামী লীগকে ভাঙার চেষ্টা চলতেছে, চেষ্টা করে একটা আপনার গিমিক আওয়ামী লীগ তৈরি করে, মানে আপনার একটা ডামি আওয়ামী লীগ তৈরি করে তারেক রহমান হয়তো পরবর্তী নির্বাচন পার হওয়া বা এই ধরনের চেষ্টা, এবং ডিজিএফআই নাকি আওয়ামী লীগের কাউকে কাউকে টাকা পয়সাও দিয়েছে এবং কারো কারো সাম্প্রতিক কিছু উদ্যোগকে অনেকে সন্দেহজনক ভাবে দেখছেন। সুতরাং এই সম্ভাবনাটাকে উড়িয়ে দেওয়া যায় না। তবে যেটা আমি নিশ্চিত করে বলতে পারি যে এইটা একেবারে একটি স্টুপিড চিন্তা ভাবনা, আওয়ামী লীগকে শেখ হাসিনার বাইরে আওয়ামী লীগ তৈরি করে। এটা বাংলাদেশের ইতিহাসেও এমনি তো নাই। আপনি দেখেন আজকে কর্নেল অলি, চিটাগং এর অলি আজকে কোথায়, বিএনপি থেকে বের হয়ে গিয়ে। আমার মনে হয় না করে স্টুপিড ছাড়া, অথবা অনেক টাকা করি যদি পায়, অনেক টাকার লোভে, টাকা দিয়ে তো বাংলাদেশে সবাইকে কিনে ফেলা যায়। শেখ হাসিনা কিন্তু পার্লামেন্টে বলেছিলেন যে আওয়ামী লীগের সবাইকে কেনা যায় শেখ হাসিনা ছাড়া। আপনার মনে আছে কিনা? জি জি জি, অবশ্যই। তো এটা হলো যে অনেক টাকা পেয়ে কেউ কিছু করতে পারে, বাট এটা খুবই, এটা যেমন আওয়ামী লীগের মধ্যে মানে আওয়ামী লীগের কর্মীদের মধ্যে এটা যেমন একটা আশঙ্কার বিষয়, কিন্তু আমি বলবো যে এখানে আশঙ্কার কিছুই নেই। যদি কাউকে কিনেও ফেলতে পারে, ডিজিএফআই বলুন বা তারেক রহমান বলুন, তাতে কিন্তু আসলে আওয়ামী লীগের বিন্দু মাত্র ক্ষতি হবে না। ক্ষতি হবে ওই 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 যে এই কাজে জড়িত হবে, সে ওই ইউনূসের কাতারে পড়বে এবং ভবিষ্যতে বর্তমানে আওয়ামী লীগের সাধারণ কর্মী সমর্থক এবং আপনার তারা যেভাবে নির্যাতিত হয়েছে, তাদের মনে যে আঘাত লেগেছে 2024-এর জঙ্গি উত্থানের পর, এগুলোর মানে প্রতিশোধ, প্রত্যেকটা কাজের হিসাব হবে, অত্যন্ত কড়া হবে আওয়ামী লীগের কর্মীদের দ্বারা। ফলে আমি এটা এই জায়গাটা একটা কিছু হচ্ছে, না হলে তো আর এতগুলো কথা বাজারে হতো না। এখন শিরিন শারমিনকে কি আদালত আবার আপনার জেলে নিয়ে আবার চাপ দিবে কিনা, হতে পারে এগুলো, কিন্তু এই পুরো প্রজেক্টটা হলো একটা স্টুপিড প্রজেক্ট। এইটার কোনো সাফল্য হবে না। যে যাবে এখানে, আমার ধারণা কেউ যাবেই না, আর গেলেও সে তো মানে নিজে ক্ষতিগ্রস্ত হবে, যদিও সাময়িকভাবে টাকা পয়সা পেতে পারে, বাট রাজনৈতিক ভাবে তো সে জিরো হয়ে যাবে অচিরেই। সুতরাং এটা নিয়ে অন্তত এই ধরনের এই চিন্তা, আমি যেটা বলতে চাই যে আওয়ামী লীগের কর্মীদের এটা নিয়ে আশঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। শেখ হাসিনার বাইরে গিয়ে কেউ যদি আওয়ামী লীগ করতে চায়, সে শুধু নিজের পায়ে কুড়াল মারবে, তার সাথে কোনো কর্মী তো যাবে না। তাহলে আপনি কিভাবে এই আশঙ্কার, এটা খুবই ছোটখাটো একটা বিষয়, বাট চেষ্টা যে হচ্ছে এটা বোঝা যায়। কারণ হলো যে এটা হওয়াই স্বাভাবিক, বাংলাদেশের মানুষ সবসময় ক্ষমতায় গেলে এইভাবেই চিন্তা করে আর কি। অনেকটা আকস্মিক ভাবেই বাংলাদেশ পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ ধানমন্ডিতে এক আত্মীয়র বাসা থেকে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন চৌধুরীকে খুঁজে পেয়েছে এবং তাকে গ্রেপ্তার করেছে। এই যে 2024 সালের 5ই আগস্টের পর থেকে প্রায় 1.5 বছরের বেশি সময়, এই সময়টায় স্পিকার শিরিন চৌধুরী আসলে কোথায় ছিলেন? এই দীর্ঘ অনুপস্থিতিতে আরো একটি কথা আমরা শুনেছি যে শেখ হাসিনাকে মাইনাস করে একটি রিফাইন্ড আওয়ামী লীগ করা হবে এবং সেই রিফাইন্ড আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন ডক্টর শিরিন চৌধুরী। এ ব্যাপারে কিছু অভিনব তথ্য আমার কাছে আছে। বাংলাদেশে শেষ গিয়েছিলাম 2023 সালের নভেম্বরে এবং আমার একটি বইয়ের মোড়ক উন্মোচন করবার কথা ছিল জাতীয় সংসদের সেই সময়ের স্পিকার ডক্টর শিরিন চৌধুরী 30শে নভেম্বর। কিন্তু
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার কারণে তিনি 30শে নভেম্বর এই প্রোগ্রামটি অ্যাটেন্ড করতে পারবেন না বলে জানালে আমরা সেই প্রোগ্রামটি পিছিয়ে নিই। এটা পরে আমরা এটা পিছিয়ে 1 তারিখ বা 2 তারিখে করি ডিসেম্বরের। সেদিন ছিল শনিবার। তো আমার বইয়ের মোড়ক উন্মোচনটি হয়েছিল লা মেরিডিয়ান হোটেলে। তিনি এসেছিলেন। তিনি অতিথিদের মধ্যে একমাত্র তিনিই বক্তব্য রেখেছিলেন, আর আমি লেখক হিসেবে কথা বলেছিলাম। তার অসাধারণ বাগ্মিতা এবং তার যে কন্টেন্ট, স্পিচের কন্টেন্ট, আমি এতটাই মুগ্ধ হয়েছিলাম। এমনি তিনি আমাদের একাডেমিক্যালি 1 বছরের জুনিয়র। একই সময়ে আমি যখন ঢাকা মেডিকেলে পড়তাম, উনি তিনি রাস্তার ওপারে ল ডিপার্টমেন্টে পড়তো। তিনি ছাত্রী হিসেবে অনেক আলোচিত ছিল এবং তিনি ঢাকা বোর্ডে হিউম্যানিটিস গ্রুপে এসএসসিতে ফার্স্ট এবং এইচএসসিতে সেকেন্ড হয়েছিলেন। মেধার এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাই না, কারণ মেধাবী মানুষ অনেকেই আছেন। তিনি এক্সট্রাঅর্ডিনারিলি ব্রিলিয়ান্ট, এটা ঠিক আছে। তার বাবা বঙ্গবন্ধুর আমলে সচিব ছিলেন, তার মা ঢাকা কলেজের অধ্যক্ষ ছিলেন। অর্থাৎ তিনি একটা সম্ভ্রান্ত পরিবার যাকে বলে, মেধাবী ছাত্রী যাকে বলে, এবং অত্যন্ত ভদ্র মানুষ। যারা তার সম্পর্কে জানেন যে তিনি একজন ক্লিন পলিটিশিয়ান বাংলাদেশের, তাকে আমরা বলতে পারি। তো সেই তার সাথে আমার শেষ দেখা। তারপরে এই 24 সালের 5ই আগস্টের পর থেকে তাকে কিন্তু আর পাওয়া যাচ্ছিল না। শুনেছিলাম তিনি ক্যান্টনমেন্টে আছে, কিছুদিন তিনি ক্যান্টনমেন্টে ছিলেন, কিন্তু তারপরে তিনি কোথায় গেলেন, কারা তাকে গুম করে রেখেছিলেন। প্রথম দিকে তিনি মোবাইল ব্যবহার করতে পারতেন, কারণ তার সাথে তার পরিচিত কিছু মানুষের যোগাযোগ ছিল, কিন্তু গত কয়েক মাস সেই যোগাযোগটিও বন্ধ হয়ে যায়। এবং সেই যোগাযোগ বন্ধ হয়ে গেলে স্বভাবতই প্রশ্ন ওঠে যে স্পিকার শিরীন চৌধুরী তাহলে কোথায়, তাকে কারা গুম করে রেখেছে, তিনি কি বেঁচে আছেন? এই প্রশ্নটাও কিন্তু, এই আশঙ্কাটাও কিন্তু কারো কারো মনে জেগেছিল। এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা পর্যন্ত একটা সময় জানতে চাইছিলেন যে ডক্টর শিরীন আসলে কোথায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত বছরের নভেম্বরে কলম্বো সিকিউরিটি কনক্লেভের একটা অধিবেশনে যোগদান করতে সেই সময়ের ডক্টর ইউনূসের সময়ের বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান দিল্লি গিয়েছিলেন এবং তিনি সেই সিকিউরিটি কনক্লেভের সেই মিটিং এ সভাপতিত্ব করেছিলেন। সেই সময় তার সাথে অজিত দোভালের মিটিং হয়েছিল এবং তাকে সেই সময় জিজ্ঞেস করা হয়েছিল, ওয়্যার ইজ ডক্টর শিরীন চৌধুরী? কিন্তু ডক্টর খলিল এই প্রশ্নটার উত্তর দিতে পারেননি। তারপর থেকে একাধিকবার এই প্রশ্নটি উঠেছে, কিন্তু কেউ আসলে জানতো না। এই যে ডক্টর ইউনূস, গোলাম আজমের ছেলে, আর এক যুদ্ধাপরাধী কাশেমের ছেলে, এরা যে কথায় কথায় গুমের কথা বলে, অথচ কমনওয়েলথ পার্লামেন্টারি ইউনিয়নের মতো একটা আন্তর্জাতিক সংস্থার চেয়ারপারসন ছিলেন যিনি, বাংলাদেশে একাধিকবারের জাতীয় সংসদের স্পিকার, সেই ডক্টর শিরীন চৌধুরীকে কোথায় গুম করে রাখা হয়েছে, এটা নিয়ে ইভেন আমাদের মিডিয়ায় কোনো প্রশ্ন পর্যন্ত ওঠেনি। তো স্বভাবতই যখন গতকাল ডক্টর খলিল ভারতে গেলেন, তখন এই প্রশ্নটির যেন মুখোমুখি না হতে হয়, সেই কারণেই এই নাটকটা ওই দিনই ঘটানো হলো যেদিন ডক্টর খলিল ভারতে গেছেন, যাতে ডক্টর খলিলকে আর জিজ্ঞেস না করা হয় যে ডক্টর শিরীন কোথায়। কারণ এখন তো আমরা জানি যে ডক্টর শিরীন কোথায়, কোথায় তিনি ছিলেন, তাকে কোথায় গুম করে রাখা হয়েছিল। এ ব্যাপারে কিছু অভিনব তথ্য আমার কাছে এসেছে যে তাকে গুলশানে একটি সেফ হোমে অলমোস্ট গৃহবন্দী করে রাখা হয়েছিল এবং সেই সময় তাকে নিয়মিত খাবার প্রদান করা হতো না, তার নিয়মিত ওষুধ দেওয়া হতো না। আপনারা জানেন যে 5ই আগস্টের রেজিম চেঞ্জের পরে এই ডক্টর শিরীন চৌধুরী কিন্তু বিদেশে চলে যেতে চেয়েছিলেন। তিনি পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন, তিনি ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত দিয়েছিলেন, কিন্তু সেই সময় তাকে পাসপোর্ট দেওয়া হয়নি, বরং উল্টো তাকে গুম করে রাখা হয়েছে। এবং তার কিছু শারীরিক প্রবলেম ছিল, আর্থারাইটিসের প্রবলেম, যেখানে তার হাঁটতে সমস্যা হতো। একজন মানুষের রোগের বৃত্তান্ত আসলে বলা উচিত না, এটা খুব প্রাইভেসি এবং কনফিডেন্সিয়াল একটা ব্যাপার, কিন্তু আমার মনে হয় যে এখানে এটুকু বলা যেতে পারে যে এই যে 1.5 বছরের বেশি সময় ধরে তাকে গুম করে রাখা হয়েছিল, এই সময় তার যে এক্সিস্টিং অসুখগুলো ছিল সেগুলো তো বেড়েছেই, তার কিডনির কিছু সমস্যা ছিল, সেগুলো আরো প্রকট আকার ধারণ করেছে, এবং এর সাথে তার কিছু চর্মরোগ, স্ক্যাবিসের মতো কিছু অসুখও আরো খুব খারাপ অবস্থার দিকে গেছে। আপনারা সেটা নিশ্চয়ই দেখেছেন, তাকে যখন আদালতে ওঠানো হয়েছে তার মুখ
তার মলিন মুখটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে তাকে কি অবস্থায় রাখা হয়েছিল, এবং তিনি আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে এসে পুলিশের বেষ্টনীর মধ্যে কিন্তু পড়ে গিয়েছিলেন। মানে একটা মানুষ এবং যে জীবনযাপন করেছেন, একজন পিওর ভদ্র মহিলা যাকে বলে, তাকে শুধু গৃহবন্দী করেননি, সব পৃথিবীর থেকে আলাদা করেছেন, গুম করে রেখেছেন, এবং তাকে ঠিকমতো খাওয়াটা পর্যন্ত দেননি। চিকিৎসা তো অনেক পরের বিষয়। তো আজকে এই যে ভারতের কাছে বিব্রতকর যেন প্রশ্নের মুখোমুখি না হতে হয়, এই জন্য এই টাইমিংটা, অনেকেই বলছেন যে খলিলকে বিব্রত করা হলো এই অ্যারেস্টটা করে। আসলে তা না, খলিলকে একটা রিলিফ দেওয়া হয়েছে, কিন্তু এই 18 মাসে কি শুধু তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল? এইখানে আরো ইন্টারেস্টিং তথ্য, এবং এই ডক্টর ইউনূসের পক্ষ থেকে, এজেন্সির পক্ষ থেকে বারবার তার উপরে প্রেসার করা হয়েছিল যে রিফাইন্ড আওয়ামী লীগ করতে হবে, শেখ হাসিনাকে রাজনীতি থেকে মাইনাস করতে হবে, এবং রিফাইন্ড আওয়ামী লীগের দায়িত্ব ডক্টর শিরীন চৌধুরীকে নিতে হবে। যতবার ডক্টর শিরীনের কাছে এই প্রস্তাব গেছে, ডক্টর শিরীন প্রতিবার অনড় থেকে একটি কথাই বলেছেন যে বঙ্গবন্ধুর রাজনীতির উত্তরাধিকার হলেন শেখ হাসিনা এবং শেখ রেহানা, এবং তিনি কোনো অবস্থাতেই শেখ হাসিনার নেতৃত্বের বাইরে যাবেন না, এবং এর জন্য যদি তার মৃত্যু বরণ করতেও হয় তাও তিনি হাসি মুখে মেনে নেবেন, যে কোনো পরিস্থিতি তিনি মেনে নেবেন, তবুও রিফাইন্ড আওয়ামী লীগ নামের কোনো অবৈধ অন্যায়ের সাথে তিনি নিজেকে সম্পৃক্ত করবেন না। এটি শোনার পরে তার প্রতি আমার শ্রদ্ধায় এত বেশি, আমি নত হয়ে গিয়েছিলাম, যেটা আমি যখন শুনলাম যে তার উপরে একাধিকবার প্রেসার করা হয়েছে, কিন্তু তিনি কোনো অবস্থাতেই তাদের সেই চাপের কাছে নতি স্বীকার করেনি। অবশেষে আপনারা দেখলেন তার বিরুদ্ধে 6টা মামলা, সেই 6টা মামলার মধ্যে 4টা মামলা হলো একই ঘটনার উপরে। সুতরাং সেই 4টা মামলা থেকে 3টা ফাইনাল রিপোর্ট হয়ে গেছে, এখন আছে 3টা। তো সেখানেও তার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। এই ঘটনাগুলো যেসব জায়গায় ঘটেছে তার থেকে 300 কিলোমিটারের বেশি দূরে তিনি সেই সময় অবস্থান করছিলেন। তাহলে এখন এই লালবাগ না কোথাকার কোন একটা বাচ্চা ছেলে, তাকে হত্যা চেষ্টার সাথে নাকি তিনি জড়িত ছিলেন। মানে এরকম একটা হাস্যকর মামলা দিয়ে তাকে, তার জন্য আবার 2 দিনের রিমান্ডও চেয়েছিল আমাদের পুলিশ। যাই হোক, আদালত তাকে কারাগারে পাঠিয়েছে। তো এখন এই যারা আওয়ামী লীগকে ধ্বংস করে দেবেন, রিফাইন্ড আওয়ামী লীগ করবেন, এই ধরনের দিবা স্বপ্ন নিয়ে বা এই ধরনের ব্যর্থ মিশন নিয়ে মাঠে আছেন, তাদের কাছে এই শিরীন চৌধুরী কিন্তু দেখিয়ে দিয়েছেন যে এত নির্যাতন, এত কষ্টের মধ্যেও কিন্তু মাথা নত করেনি। এবং শিরীন চৌধুরী একা না, আওয়ামী লীগের অধিকাংশ, প্রায় সবাই এরকমই, এই এলিমেন্ট দিয়ে গড়া। ডক্টর শিরীন চৌধুরীর অবিলম্বে মুক্তি চাই। রাজনীতিকে শুদ্ধ ধারায় অচিরেই ফিরিয়ে আনা হোক। যদি না আনা হয় তবে তার জন্য বর্তমান ক্ষমতাসীনদের কি পরিমাণ মাসুল দিতে হবে তারা হয়তো ক্ষমতায় থেকে আজ অন্ধ হয়ে সেটা অনুধাবনও করতে পারছেন না। আর ডক্টর ইউনূস গত 1.5 বছরে যা যা অপকর্ম করেছেন, যদি বেঁচে থাকেন প্রত্যেকটার বিচার হবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। বিষয়টা নিয়ে আমি তেমন ভাবে গবেষণা বা বিশ্লেষণ করি না, কিন্তু গত 24 ঘন্টায় এবং বাংলাদেশের গত 18 মাসের সার্বিক ব্যবস্থা বিষয়গুলোকে যদি একসাথে করে বলি, তাহলে বিষয়টা খুব সিম্পল এন্ড ইজি, সকলের সামনে পানির মতন বলেন বা আয়নাতে যেভাবে স্পষ্ট দেখা যায় সেভাবে দেখা যাচ্ছে। 209 জন এমপি সহ বিএনপি সরকারে অধিষ্ঠিত 209 জন এমপি কে শাসাচ্ছে, ধাঁধাচ্ছে, দৌড়াচ্ছে 6 জন অর্বাচীন, এবং সেই 6 জন অর্বাচীনের মুখে তারা বুঝুক আর না বুঝুক তারা তথাকথিত একটা ডিপ স্টেট শব্দ ব্যবহার করে, সেটা তারা নিজেরাও জানে না এই শব্দটার উৎপত্তি বা উৎপত্তি কোথায়। অতএব এই বিষয়টা যদি একটি সরল রেখায় টানি, তাহলে দেখা যাচ্ছে যে 209 জন প্লাস আরো ওনার বোধহয় আরো 3 জন বা 4 জন বিএনপির সাথে জোটবদ্ধ ছিল, 212 জন এমপি নিয়ে তারা 6 জন তথাকথিত নির্বাচনের তথাকথিত নন ভোটারদের দিয়ে নির্বাচিত যে কয়েকজন অসুখ মূর্খ ব্যক্তি রয়ে গেছেন, তাদের শাসানুতে, তাদের নির্দেশনায়, তাদের কথায় এখনো তারেক রহমানকে দেশ চালাতে হচ্ছে, যেটা ডক্টর ইউনূস তার মব
যন্ত্র দিয়ে 18 মাস বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিগণিত করে সেফ এক্সিট নেওয়ার জন্য তারেকের কাছে হস্তান্তর করে উনি এখন কিছুদিন আগে জাপান গেলেন, ফিরে আসলেন কিনা আমি জানি না। অতএব এই কথাগুলো কেন বললাম? বলার মৌলিক কারণটা হলো যে বর্তমান যে সরকার, এই সরকারের কাছে নতুনত্ব বলে কিছু নাই। এটা হলো 24 সনের 5ই অগস্টের পরবর্তী ধারাবাহিকতায় তারা যারা চালাচ্ছেন তারাই চালাচ্ছেন, এবং তারই ধারাবাহিকতায় 2024 সনের 5ই অগস্ট যাদেরকে সরকারের, মানে তখনকার সরকারের কথা বলছি না, যে শক্তিশালী অংশটা তাদেরকে তথাকথিত হেফাজতে নিয়েছিলেন, সেই হেফাজত আসলে একটা জেলখানা। সেটা হতে পারে ক্যান্টনমেন্টের ভিতরে, এটা হতে পারে অন্য কোনো জায়গায়, এবং তাদেরকে সেখানে বন্দি করে রাখা হয়। আমি এখানে অন্য একটি বিষয় খুব সংক্ষেপে বলি। যাদেরকে এখনো এই 18-19 মাস পরে একজন একজন করে তুলে দেওয়া হচ্ছে, দেখানো হচ্ছে, এবং আপনি উদাহরণ দিলেন বিপুল ভাই, আপনি শুরুতে যে বা আমার সহ আলোচক মঞ্জুরুল হক উনিও বললেন যে বিচারক ছিলেন ক্যান্টনমেন্টে, বা অর্থাৎ উনি তখন মুক্ত ছিলেন না ওই সকল জায়গায় সাইন করতে, কিন্তু সেটা দেখানো হলো। ঠিক একইভাবে আজকে এতদিন পরে বাংলাদেশের নির্বাচিত এবং সার্বভৌম পার্লামেন্টের যিনি স্পিকার, সেই স্পিকারকে এখন গ্রেফতার করে বা দেখানো হচ্ছে। আসলে উনি তো গ্রেফতার ছিলেন, আসলে উনি নির্যাতিত ছিলেন, আসলে ওনার উপর কি ধরনের নির্যাতন গিয়েছে সেসবগুলো আমরা সত্যি সত্যি জানি না। তারেক যে কাজগুলো করতে পারছে না আমার মনে হচ্ছে, বা এটা করা সম্ভব নয়, কারণ হলো যে যারা দেশটা চালায় তার সম্বন্ধে আমাদের একটু বিস্তারিত বা খুব সংক্ষেপে হলেও সেটা বলতে হবে। দেখুন, বাংলাদেশের যে ব্যবস্থাটা 2024-এর 5ই অগস্টে ঘটলো, এটা কিন্তু কোনো রাজনৈতিক ধাক্কি আন্দোলন, ক্ষমতার আন্দোলন